ডাকসু নির্বাচনের সমান সুযোগ নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে বলে দাবি ছাত্রদলের। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই দাবি করেন। ছাত্রদল নেতাদের অভিযোগ, ফজিলাতুন্নেসা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হন নারী কর্মীরা। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র নেয়ার শেষ দিন 19শে আগস্ট। এর মধ্যেই সংকটের কথা জানালো ছাত্রদল। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার কাছেও এ নিয়ে অভিযোগ জানিয়েছে সংগঠনটি। নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে আওয়ামীপন্থীরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাদের অভিযোগ, ছাত্রলীগের অপরাধীরা এখনো হলে অবস্থান করছে। তাদের উদ্দেশ্য এই নির্বাচন বানচাল করা। চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এবং ছাত্র সমাজের প্রাণের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণের দাবি হিসেবে ফজিলাতুন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে। ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক জোট, ছাত্র শিবির সহ বেশ কয়েকটি সংগঠন। তবে এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট 565 জন। এদিকে স্বতন্ত্র প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক উমামা ফাতেমা। বাম গণতান্ত্রিক জোট থেকে ভিপি পদে লড়বেন শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে মেঘমল্লার বসু। ছাত্র শিবির থেকে ভিপি পদে নির্বাচন করবেন সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে ভিপি পদে বিনিয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে লড়বেন সাবিনা। এর মধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন 157 জন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার 39,775 জন। এর মধ্যে ছাত্র 20,871 ও ছাত্রী 18,902 জন। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দু একটি দলের অনৈক্যকে দাবি আদায়ের কৌশল বলছে গণ অধিকার পরিষদ। তবে নতুন করে ষড়যন্ত্র শুরু হওয়ায় সংকটের আশঙ্কা বিএনপির। বিশ্লেষকদের মতে 5ই আগস্ট পরবর্তী নির্বাচনে তরুণদের অগ্রাধিকারে ঘাটতি হলে ভোটের মাঠে বিপর্যয়ের মুখে পড়তে পারে রাজনৈতিক দলগুলো। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, এতে অনড় অবস্থানে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ অন্য রাজনৈতিক দল। নির্বাচন কমিশনও নিচ্ছে ভোটের সব প্রস্তুতি। তবে নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি। বিশেষ করে এখনও চূড়ান্ত হয়নি জুলাই সনদ। কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই হত্যার বিচার না হওয়ার আগে নির্বাচনের বিরোধিতা করে আসছে তরুণদের দল এনসিপি। অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত দলটি নির্বাচনের আগে মূলত এই দুই দাবিরই বাস্তবায়ন চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তারপরও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা ও আস্থার ঘাটতি দেখছে না বেশিরভাগ রাজনৈতিক দল। নতুন বাস্তবতায় তরুণ প্রজন্মের রাজনীতিকে স্বাগত জানালেও নির্বাচন নিয়ে তাদের বক্তব্যে নতুন সংকটের আশঙ্কা বিএনপির নেতার। তারা গণতান্ত্রিক ব্যবস্থা দেশে কায়েম করবে, একটি দল গঠন করবে, ক্ষমতায় বসবে, বিরোধী দলে বসবে, এটাই তো আমাদের কাম্য। কিন্তু হতে দেব না এই শব্দটা এই বয়সে এখনো বলা ঠিক হচ্ছে না। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য, অনৈক্য ও মতাদর্শের ভিন্নতাকে দাবি আদায়ের কৌশল হিসেবে দেখছেন গণ অধিকার পরিষদের নেতারা। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বা তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত নানান ধরনের মন্তব্য করতে পারে। এটা আসলে মাঠের বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য। নির্বাচনকে বর্জন করবে বলে আমার কাছে মনে হয় না। বানচালের কোনো সুযোগ নাই। 5 আগস্টের পরে রাষ্ট্র পরিচালনায় তরুণদের অগ্রাধিকার, সময়ের চাহিদা। তাই আগামী নির্বাচনে তরুণ প্রজন্মকে প্রাধান্য না দিয়ে ভোটের মাঠে বৈতরণী পার রাজনৈতিক দলগুলোর জন্য একেবারেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। তরুণদেরকে অ্যাভয়েড করে কোনো কিছু হবে না। আপনি আগামী ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দেখবেন যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে কিভাবে তরুণদের ডিমান্ড চাহিদা পূর্ণ করবে, সেটা কিন্তু তারা তাদের ম্যানিফেস্টোতে প্রায়োরিটি দিবে। না দিলে কিন্তু তারা নির্বাচনে উত্তরণ ঘটাতে পারবে না।
ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ এক কঠিন সংকটের মুখোমুখি হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু দেখছে না ইসি, জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। দুপুরে নির্বাচন ভবনে নির্বাচনী প্রস্তুতি ও রোডম্যাপ নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় সচিব আরও জানান, নির্বাচনের রোডম্যাপের খসড়া রেডি, এ সপ্তাহেই কমিশন বৈঠকে উপস্থাপন করে ঘোষণা করা হবে। ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া তৈরি করেছে ইসি। এ সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানান সচিব। এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। তিনি আরও জানান, নির্বাচনে আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবাই যার যার দায়িত্ব পালন করবে। এই মুহূর্তে ইসি এ নিয়ে ভাবছে না। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরও পরের ব্যাপার। আমাদের তো সার্বিক আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কোনো কারণ আছে? আমরা আমাদের জিনিসটা গোছাই, যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। সচিব জানান, প্রাথমিক বাছাইয়ে নিবন্ধন চাওয়া ২২টি দলের বিষয়ে তদন্ত করতে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে ইসি। সীমানা পুনর্নির্ধারণে ৮২টি আসনের আপিল নিয়ে শুনানি হবে ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ৩ সদস্য। আগামী নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিবে IRI। নির্বাচন পূর্ব পরিবেশ দেখতে আমরা এসেছি। ইসির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে, নির্বাচনের সময় ও পরবর্তী পরিকল্পনাও জানিয়েছি। আমাদের কোনো পরামর্শ নেই, তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিতে চাই। সব রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে সংলাপও করবে IRI। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য মাত্র ১৫,৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ পেয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ ছাড়াও বিজিবি, আনসার সহ ২৭,৬৩৭ জন নতুন সদস্য নেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে এক সভা শেষে তিনি এই তথ্য দেন। উপদেষ্টা আরও বলেন, মব জাস্টিস এখনও চলছে, তবে তা কমাতে চেষ্টা করছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির ১২তম সভা। পরে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, গত এক বছরে পুলিশে ১৫,৮৫১ জন, বিজিবিতে ৪,৪৬৯, আনসারে ৫,৫৫১, কারা অধিদপ্তরে ১,৫৫৮ এবং ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। র্যাব ও কোস্টগার্ডেও নতুন সদস্য আনা হয়েছে, যারা সবাই আগামী সংসদ নির্বাচনের আগেই কাজ শুরু করবে। সংখ্যাটা আবার বলি, পুলিশ হলো ১৫,৮৫১ জন, বিজিবি হলো ৪,৪৬৯ জন, আনসার হলো ৫,৫৫১ জন, ফায়ার হলো ২০৮ জন, আর কারা হলো ১৫৫৮ জন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়া নিয়ে কোনো নির্দেশনা ছিল না, তবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ছিল সতর্ক অবস্থান। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়া, আপনারাই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। হারুন সহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা স্বাভাবিক প্রক্রিয়া বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। বলেন, নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে।
আনুপাতিক পদ্ধতি নিয়ে তিনি আবারও বলেন, বিষয়টির সঙ্গে জনগণ এখনো পরিচিত নয়। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে 9 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে তাদেরকে বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, গত 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর কাস্টমস, এক্সাইজ, ভ্যাট এবং আয়কর বিভাগের কিছু কর্মকর্তা বিক্ষোভ করে সহকর্মীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেন। এর পাশাপাশি কাজ বাদ দিয়ে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ঐক্য পরিষদের অন্যতম নেতা, সিলেটের কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু, কর বিভাগের অতিরিক্ত কমিশনার শাহেলা সিদ্দিকা সহ মোট 9 কর্মকর্তাকে। আন্দোলনের জেরে গত 1.5 মাসে সব মিলিয়ে 40 কর্মীকে বরখাস্ত করা হয়। ছাঁটাই আতঙ্কে ভুগছেন বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এক্ষেত্রে নানা কৌশল নিচ্ছে ব্যাংকগুলো। এরই মধ্যে চাকরি হারিয়ে দিশেহারা আল আরাফা, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী সহ কিছু ব্যাংকের কয়েকশো কর্মী। বাংলাদেশ ব্যাংক বলছে, অন্যায়ভাবে কাউকে চাকুরিচ্যুত করা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় বেশ কয়েকটি ব্যাংক চালু হয়। নিয়মনীতির তোয়াক্কা না করে অনেক ব্যাংকই নামে বেনামে ঋণ বিতরণ করে এবং ইচ্ছেমতো জনবল নিয়োগ দেয়। তবে পট পরিবর্তনের পর কর্মী ছাঁটাই করেছে বেশ কিছু ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। অনেক ব্যাংকই ছাঁটাইয়ের আতঙ্কে অস্থিরতা দেখা দিয়েছে। আন্দোলন করেও চাকরি ফেরত পাননি আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 500 কর্মকর্তা। কোনো নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ তাদের। যদি আপনি আমাকে অবৈধ নিয়োগ বলে আমাকে টার্মিনেট করেন, তাহলে আপনার টোটাল অথরিটিকে টার্মিনেট করতে হবে, কেননা আমার ওই নিয়োগের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন এবং বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত ছিল। আমি যদি কোনো কেলেঙ্কারিতে না জড়াই তাহলে আমার চাকরি যাবে না, এই দুটো অপরাধ ছাড়া চাকরি যাবে না। তাহলে আমি কি করে তাদের বোঝাবো, তারা কি বিশ্বাস করবে? ব্যাংক কর্তৃপক্ষ বলছে 2021 সাল থেকে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু অনিয়ম রয়েছে। নতুন পর্ষদ যাচাই বাছাই করে অযোগ্যদের চাকরি থেকে ছাঁটাই করেছে। এক্ষেত্রে নিয়ম মানা হয়েছে বলেও দাবি ব্যাংকগুলোর। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয় নাই বিদায়ী ওনারা বলেছেন। এই যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে ওনাদেরকে রেগুলারাইজ করার জন্যই কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছে। তো এই পরীক্ষায় 800 কতজন উত্তীর্ণ হয়েছে, বাকি অনুত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে ওনাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, নিয়োগ ও ছাঁটাইয়ের অনিয়ম হলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো একটা ব্যাংকে গণছাঁটাইয়ের কারণে গণ অসন্তোষ দেখা দিয়েছে, যেটা ব্যাংকিং সেক্টরেই টোটাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এবং প্রকারান্তরে যেটা সরকারকেও বিব্রত করতে পারে, ওইসব ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে। চাকরির অনিশ্চয়তার কারণে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব ঠেকাতে আরও বেশি নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে শুরু হয়েছে নারী চ্যালেঞ্জ কাপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সবুজ দলকে 32 রানে হারিয়েছে লাল দল। বিকেএসপিতে লো স্কোরিং ম্যাচ। আগে ব্যাট করে 47 ওভার খেলে 144 রান তোলে লাল দল। সর্বোচ্চ 78 রান করেন নিগার সুলতানা। নাহিদা ও স্বর্ণার জোড়া শিকার। জবাবে সবুজ দল 40 ওভার টিকে অল আউট হয় 112 রানে। মারুফা ও ফাহিমা নেন 4টি করে উইকেট। সেপ্টেম্বরে ভারত শ্রীলঙ্কায় হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। প্রস্তুতির অংশ হিসেবে চ্যালেঞ্জ কাপ আয়োজন করেছে বিসিবি। 10 দিনব্যাপী এই টুর্নামেন্টে অনূর্ধ্ব 15 ছেলেদের দলও খেলছে। ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে দুবার। ভারতে হকি এশিয়া কাপ দুদেশের বৈরিতায় নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। 0 জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। ভারতের সঙ্গে দ্বন্দ্বের জেরে এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান, সেই শঙ্কাই সত্যি হলো। এবার AHF কাপের ফাইনালে উঠতে না পারে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তান না থাকায় ডাক এসেছে। ফেডারেশনও দল পাঠানোর কথা জানিয়েছে। 14 আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প চলছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। এখন দ্রুত দল পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে ফেডারেশন। 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর
ভারতের রাজগীরে হবে এশিয়া কাপ হকির 12তম আসর। যেহেতু লাস্ট মোমেন্টে খেলতে অস্বীকার করেছে, তাই আমরা ফার্স্ট স্ট্যান্ড বাই হিসাবে আমরা এই সুযোগটা পেয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের সবাই দোয়া থাকবে, টিম যেন ভালো খেলতে পারে। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।